হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান। খুব গুরুত্বপূর্ণ টপিকের একটি ক্লাস করাতে চলেছি। স্টুডেন্ট অনেকে আমাকে কমেন্টে ডিমান্ড করেছিল এই ক্লাসটির, যে নিউ আপডেটেড বর্তমানে কে কোন পদে আছেন স্যার, এই টপিকে একটা ক্লাস চাই, এবং তোমাদের আবদার আমি অবশ্যই মান্যতা দেব। তো আজকে আমাদের গুরুত্বপূর্ণ টপিকে কে কোন পদে আছেন, লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট, একদমই 2025-এর আপডেটেড মেটেরিয়াল নিয়ে আমি তোমাদের সঙ্গে চর্চা করব। তুমি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হও অথবা ওয়াইটি ক্লাসের স্টুডেন্ট হও, এই ক্লাসটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কেননা এমনও কিছু কোশ্চেন আছে বা এমনও কিছু তথ্য আছে যেগুলো আগে পড়িয়ে রেখেছে একরকম ডেটা, এখন আবার ডেটা চেঞ্জ হয়ে গেছে। সো তোমাকে অবশ্যই আপডেট করে নিতে হবে সেই তথ্যগুলিকে। তো শেষ পর্যন্ত দেখবে। আগামী 5 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। কোন ব্যাচ? এসএসসি এবং রেলওয়ে। যারা 2025-26কে টার্গেট করছো, এসএসসি এক্সাম কিংবা রেলের গ্রুপ ডি এনটিপিসি, তোমরা অবশ্যই জয়েন করে নাও। আগামী 5 ফেব্রুয়ারি থেকে কিন্তু ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে। তো তোমাদের বেস্ট ক্লাস প্রোভাইড করা হবে। এটি কিন্তু তোমাদের ফাউন্ডেশন ব্যাচ, মানে এখানে তোমাদের অধ্যায় ভিত্তিকভাবে বেসিক থেকে ক্লাস করানো হবে, অল সাবজেক্ট। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং পেইড কোর্স অপশনে গিয়ে তোমরা কিন্তু ব্যাচে ভর্তি হয়ে নাও। সবার প্রথমে দেখো ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে রয়েছেন। তো ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। এখান থেকে উল্লেখযোগ্য বিষয় যে ভারতের ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন, তাহলে মনে রেখে দেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন? সঠিক উত্তর 35 বছর। রাজ্যপালের ক্ষেত্রেও কিন্তু মনে রাখবে 35 ইয়ার এজ হতে হয়। রাষ্ট্রপতিদের টার্ম, কার্যকালের মেয়াদ কত বছরের হয়? 5 বছরের জন্য কার্যকালের মেয়াদ হয়ে থাকে। ভারতের বর্তমান ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনখড়, যিনি ফর্মার গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তিনি ছিলেন ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন রাজ্যপাল। ওয়েস্ট বেঙ্গলের বর্তমান রাজ্যপালকে সিভি আনন্দ বোস হলেন ওয়েস্ট বেঙ্গলের বর্তমান রাজ্যপাল। মনে রেখে দেবে ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে রাজ্যসভার, ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি বা চেয়ারম্যান। মনে রেখে দেবে ভাইস প্রেসিডেন্ট হলেন এক্স অফিসিও চেয়ারপারসন অফ রাজ্যসভা। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে যদি আসে যে ভারতের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন, তাহলে তখন উত্তর করবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, যার জন্মদিন উপলক্ষে প্রতি বছর মনে রাখবে 5 সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস উদযাপন করে থাকি। এবং 1954-এ ভারতে চালু হয়েছিল ভারত রত্ন পুরস্কার, ইন্ডিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। কোন পুরস্কার? ভারত রত্ন। আমি এই যে অ্যাডিশনাল তথ্যগুলো দিচ্ছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সেই ভারত রত্ন পুরস্কারের প্রথম যে 3 প্রাপক ছিলেন তার মধ্যে একজন ছিলেন কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1954 সালে বাকি আর 2 জন প্রাপকের নাম তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে, আমি কিন্তু অবশ্যই কমেন্ট চেক করব। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী হলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, এবং এটাও মনে রাখতে হবে আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। স্পিকার অফ লোকসভা, ওম বিড়লা হলেন লোকসভার বর্তমান স্পিকার, এবং স্পিকাররা কিন্তু লোকসভার সদস্যদের মধ্য থেকেই নির্বাচিত হয়ে থাকে। 5 বছরের টার্ম হয়, বয়স হতে হয় 25 বছর, যেমন লোকসভা সদস্যেরও যে বয়সটা প্রয়োজন সেটাই হয়। এবং স্পিকারের একটা বিশেষ পাওয়ার হলো অর্থবিল উত্থাপ, মানে অর্থবিলের ক্ষেত্রে তিনি কিন্তু সিদ্ধান্ত দিতে পারেন যে ইট ইজ মানি বিল অর নট, অর্থাৎ কোনো একটা বিল নিয়ে যদি দ্বিমত পোষণ হয়, যদি ডাউট তৈরি হয়, তবে তিনি কিন্তু ফাইনাল সিদ্ধান্ত দেন। এবং মনে রেখে দেবে লোকসভার প্রিজাইডিং অফিসার বলা হয়ে থাকে স্পিকারকে। স্পিকার মানে হলেন অধ্যক্ষ, যিনি লোকসভার প্রধান কার্য পরিচালক হিসেবে দায়িত্ব নিভিয়ে থাকেন। আমাদের প্রথম স্পিকার কে ছিলেন? জি.ভি. মাভলঙ্কর ছিলেন প্রথম স্পিকার। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের বর্তমান চিফ জাস্টিস বা মুখ্য বা প্রধান বিচারপতিকে সঞ্জীব খান্না, তিনি হলেন ভারতের বর্তমান প্রধান বিচারপতি। কততম? 51st। এর আগে ছিলেন 50th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস ডি.ওয়াই চন্দ্রচূড়। বর্তমানে সঞ্জীব খান্না হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। চিফ জাস্টিসদের রিটায়ারমেন্ট এজ কত? 65 ইয়ার হলো চিফ জাস্টিসদের রিটায়ারমেন্ট এজ বা অবসর গ্রহণের বয়সসীমা। ভারতের অ্যাটর্নি জেনারেলকে
আর ভেঙ্কটমানি হলেন ভারতের অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল কত সংখ্যক ধারাতে আমরা জানতে পারি? তাহলে মনে রাখো ধারা 76, 76 সংখ্যক ধারায় অ্যাটর্নি 76 সংখ্যক ধারায় 76 সংখ্যক ধারায় অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আমরা জানতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় এখান থেকে যে ভারতের হাইয়েস্ট ল অফিসার কাকে বলা হয়? তো হাইয়েস্ট বা ভারতের চিফ ল অফিসার, ভারতের হাইয়েস্ট বা চিফ ল অফিসার হলেন অ্যাটর্নি জেনারেল। আর ভেঙ্কটমানি হলেন বর্তমান অ্যাটর্নি জেনারেল। দেখো পরিকল্পনা কমিশনের পরিবর্তে যেটি আসে সেটি হচ্ছে নীতি আয়োগ। কবে এস্টাবলিশড হয়েছিল? 1 জানুয়ারি 2015, 2015তে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়। বর্তমান হলেন কে? BVR সুব্রমণ্যম হলেন বর্তমান নীতি আয়োগের সিও। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ হলো নীতি আয়োগ। কবে এস্টাবলিশড হয়? 2015তে। এটা কিন্তু পরীক্ষাতে দিয়ে থাকে। তাহলে ভালো লেগেছে নিশ্চয়ই। প্রথম স্লাইডটা অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং এই ইনফরমেশনগুলো খাতাতে নোট করে নাও। এটা কিন্তু VVI, আমি প্রতিদিন বলতে পারবো না এবং প্রতিদিন এই ক্লাসটা দিতে পারবো না। তো এই ক্লাসটা এই যে প্রোভাইড করে দিলাম, আবার যতদিন না পরে চেঞ্জ হচ্ছে এই ক্লাসটা কিন্তু ততদিন চলবে। এরপরে দেখো নীতি আয়োগের 3টে গুরুত্বপূর্ণ পোস্ট থেকে তোমাদের প্রশ্ন আসে, নোট করে নাও। যদি আমরা কথা বলি নীতি আয়োগ সম্পর্কে, 2015 প্রতিষ্ঠিত। তো নীতি আয়োগের থেকে সবার প্রথম যে প্রশ্নটা আসে যে নীতি আয়োগের সিও কে, যেটা এখনই করলাম BVR সুব্রমণ্যম। এরপরে আসবে নীতি আয়োগের চেয়ারম্যান কে, তাহলে মনে রেখে দেবে নীতি আয়োগের চেয়ারম্যান হবেন প্রাইম মিনিস্টার। এরপরে যদি আসে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে হবেন, তাহলে মনে রেখে দেবে তিনি হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান সুমন বেরি, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। চিফ ইলেকশন কমিশন, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারকে, তিনি হলেন রাজীব কুমার। রাজীব কুমার হলেন ভারতের বর্তমান বা মুখ্য নির্বাচন কমিশনার। আর জাতীয় ভোটার্স দিবস কবে প্রতি বছর? সঠিক উত্তর হবে 25 জানুয়ারি, ন্যাশনাল ভোটার্স ডে। এখান থেকে আরেকটা পলিটির ভালো প্রশ্ন আসে যে বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ভোটিং এজ রিডিউস হয়েছিল? তাহলে যদি এই প্রশ্নটা আসে ভোটিং এজ কবে রিডিউস হয়েছিল, বেসিক্যালি 21 বছর থেকে ভোটিং এজ কমে এই যে আমরা 18 বছর হলেই ভোট দিতে পারি, এই অ্যামেন্ডমেন্টটা কবে হয়েছিল? তাহলে মনে রেখে দেবে এটা খুব পপুলার একটা অ্যামেন্ডমেন্ট, সেটি হলো 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। 61তম সংবিধান সংশোধনীতে ভোটিং এজ হ্রাস করা হয়েছিল। একজন মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও ভারতে থাকেন আরো 2জন ইলেকশন কমিশনার, অর্থাৎ ইলেকশন কমিশনের হাতেই কিন্তু নির্বাচন অর্থাৎ কার্য ব্যবস্থা বা ইলেকশন করানোর দায়িত্ব অর্পিত হয়ে থাকে। তাহলে প্রশ্ন অনুযায়ী ইলেকশন কমিশনার আরো 2জন রয়েছেন, জ্ঞানেশ কুমার এবং ডক্টর সুখবিন্দর সিং সান্ধু। প্রশ্ন আমাদের কি আসে যে ইলেকশন কমিশনারদের রিটায়ারমেন্ট এজ কত হয়? তাহলে মনে রেখে দেবে তাদের অফিস গ্রহণের পরবর্তী 6 বছর অথবা তাদের বয়সের 65 বছর পর্যন্ত, হুইচ এভার ইজ আর্লিয়ার, মানে যেটি আগে হবে সেই পর্যন্ত তিনি স্বপদে বহাল থাকতে পারবেন। 6-65 এটা কিন্তু মনে রাখবে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ক্যাগ, এটি ভারতীয় সংবিধানের 148 ধারাতে রয়েছে ক্যাগ সম্পর্কে। কে সঞ্জয় মূর্তি, কে সঞ্জয় মূর্তি, আগে দেখবে এই পদে ছিলেন GC মুর্মু, এখন হলো এই পদে কে সঞ্জয় মূর্তি। এটা কিন্তু রিসেন্ট চেঞ্জ হয়েছে, তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, এই কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল থেকে প্রিভিয়াস ইয়ারেও কিন্তু প্রশ্ন এসছে, তাই আমি তোমাদেরকে সবাইকে বলবো এই আর্টিকেলগুলো কিন্তু একটু মুখস্থ করে নেবে। যেমন একটু আগে আমি তোমাদেরকে শেয়ার করলাম 76 আর্টিকেল। এবারে আমি এখানে একটা মডার কোশ্চেন শিখিয়ে দিচ্ছি, নোট করে নেবে, এসএসসিতে প্রিভিয়াস ইয়ারে এসেছিল। আমরা সাধারণত ক্যাগ বললেই 148 ধারাটাকেই মুখস্থ করি, কিন্তু মনে রাখতে হবে পরীক্ষাতে যদি আসে যে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিলেটেড টু কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া অডিট রিপোর্ট, যদি ক্যাগ অডিট রিপোর্ট, খুব মন দিয়ে শুনবে, যদি ক্যাগের অডিট রিপোর্ট
এর আর্টিকেল বলে তখন কি উত্তর হবে? লেটস ট্রাই। এনিওয়ান? তখন উত্তর কি হবে? আর্টিকেল 151। তাহলে 151তে ক্যাগের অডিট রিপোর্ট সম্পর্কিত বিষয় রয়েছে। এটা পরীক্ষাতে অনেকবার এসছে, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এরপর স্টাফ সিলেকশন কমিশন এসএসসি। তো এসএসসির বর্তমান চেয়ারম্যানকে এস গোপালকৃষ্ণন হলেন বর্তমান এসএসসির চেয়ারম্যান। ইউপিএসসির চেয়ারম্যানকে ডাব্লিউবিসিএসও এসছে, প্রীতি সুদান বর্তমান হলেন ইউপিএসসির চেয়ারম্যান। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইউপিএসসির চেয়ারম্যানদেরকে কে নিয়োগ করবেন? রাষ্ট্রপতি হবে। কিন্তু যদি তাদের টার্ম বলে সেটা কত হয়ে যাবে? এগেইন 6 ইয়ার অথবা 65 ইয়ার। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু বলো তো দেখি, যে যদি টেনিওর অফ এসপিএসসি চেয়ারম্যানদেরকে বলে, এসপিএসসি অর্থাৎ স্টেটের যে পাবলিক সার্ভিস কমিশন থাকেন তাদেরকে কে নিয়োগ করবেন? তাদেরকে নিয়োগ করে থাকেন রাজ্যপাল। এবং তাদের কার্যকালের মেয়াদ কত? ঠিক হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের যেমন রিটায়ারমেন্ট এজ বুঝিয়েছিলাম সেটাই ব্যবহার করবে। কীরকম স্যার? 6 বছরটা 6 বছরই থাকবে, অর্থাৎ তার অফিস গ্রহণের পরবর্তী 6 বছর এটা কারেক্ট থাকবে, শুধু চেঞ্জ হয়ে যাবে পরেরটা, হয়ে যাবে 62 বছর। মনে পড়ছে এই যে হাইকোর্টের জাস্টিসের রিটায়ারমেন্ট এজ আর এটা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে তো সিমিলার একদম। এখানে 665, এখানে 662। চিফ ইনফরমেশন কমিশনার মানে কি? মুখ্য তথ্য কমিশনার। মুখ্য তথ্য কমিশনার বা চিফ ইনফরমেশন কমিশনারকে হিরাল সামারিয়া হলেন বর্তমান আমাদের মুখ্য তথ্য কমিশনার। ইম্পর্টেন্ট কিন্তু, সিআইসি বলা হয়ে থাকে পদটিকে। সিভিসি কি? সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার। প্রবীণ কুমার শ্রীবাস্তব হলেন বর্তমান সিভিসি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। আরবিআই এর বর্তমান তিনি 26th গভর্নর হলেন। 26তম আরবিআই এর গভর্নর। আরবিআই এর প্রধানকে আরবিআই এর গভর্নর বলে। আরবিআই সবাই জানো কবে এস্টাবলিশড হয়েছিল? পপুলার জিনিস, আমি বহুবার পড়িয়েছি। না, রাইট অ্যান্সার হয়ে যাবে আরবিআই 1935 এস্টাবলিশড হয়েছিল। ন্যাশনালাইজড কবে হলো? 1949-এ ন্যাশনালাইজড হলো। ওসবোর্ন স্মিথ প্রথম গভর্নর। প্রথম ভারতীয় গভর্নর হলেন সিডি দেশমুখ। আরবিআইতে বর্তমানে একজন গভর্নর আছেন, এর পাশাপাশি ডেপুটি গভর্নরের সংখ্যা হলো 4 জন। এসএসসির মতো পরীক্ষার অনেক সময় প্রশ্ন আসে যে ডেপুটি গভর্নর থেকে। তো স্বামীনাথন যে আরবিআই ডেপুটি গভর্নর, টি রবিশঙ্কর ডেপুটি গভর্নর, এম রাজেশ্বর রাও ডেপুটি গভর্নর, ডক্টর মাইকেল দেবব্রত পাত্র, এই 4 জন হলেন আরবিআই এর ডেপুটি গভর্নর। এনএইচএআই মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, তার চেয়ারপারসনকে, আচ্ছা নীতিন গডকরি কিন্তু আমাদের সড়ক পরিবহন বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী। এনএইচএআই এর চেয়ারপারসন হলেন সন্তোষ কুমার যাদব, ভিভিআই। সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবির চেয়ারপারসন হলেন মাধবী পুরী বুচ, প্রথম মহিলা হিসেবে এই পদে কিন্তু ইম্পর্টেন্ট। ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে অবস্থিত। 1969-এ ইসরো এস্টাবলিশড হয়েছিল। তো ইসরোর বর্তমান চেয়ারম্যানকে? ইসরোর বর্তমান চেয়ারম্যান হলেন, চেঞ্জ হয়েছে কিন্তু, দেখে নাও, ডক্টর ভি নারায়ণন। এর আগে ছিলেন এস সোমনাথ। তো ইসরো চেয়ারম্যান চেঞ্জ হয়েছে। ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন 1958 এস্টাবলিশড হয়। হেডকোয়ার্টার কোথায় হয়ে যাবে? নিউ দিল্লিতে ইসরোর হেডকোয়ার্টার। সমীর ভি কামাত হলেন বর্তমান ডিআরডিও চেয়ারম্যান। পর্ব ভালো লেগে থাকলে লাইক করবে। নেক্সট ক্লাস আমি তোমাদের কোন টপিকে প্রোভাইড করব জেনে রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে রাখো। সেটা হলো সিএম অ্যান্ড তোমাদের যে গভর্নরের লিস্ট একদম আপডেটেড। নেক্সট ক্লাস অপেক্ষা করছি। সিবিডিটি খুব গুরুত্বপূর্ণ। সিবিডিটি এর ফুল ফর্ম কি বলো তো? অনেক সময় আমাদের পরীক্ষাতে দেখবে না, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স এইরকম প্রশ্ন আসে, তো সেগুলো এখান থেকেই বেসিক্যালি। তো সিবিডিটি মানে হলো, নোট করে রাখতে পারো, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স।
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স। তো অনেক সময় প্রশ্ন আসে যে ভারতে ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পলগুলো কি কি, ভারতে ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পলগুলো কি কি, কোন কোনগুলোকে আমরা ভারতে ডাইরেক্ট ট্যাক্সকে আমরা বাংলায় বলি প্রত্যক্ষ কর। তাহলে মনে রেখে দেবে আইটি, ইনকাম ট্যাক্স কিংবা কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, এ দুটো কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল। কিংবা সম্পদ কর, ওয়েলথ ট্যাক্স যাকে বলে, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল এর মধ্যে দিয়ে থাকে, পরীক্ষাতে ভীষণ পরিমাণে আসে এই ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পলের ওপর থেকে। তো এটা কিন্তু নোট করে নেবে। স্ট্যাম্প ডিউটি থেকে শুরু করে প্রফেশন ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, এই ক্যাপিটাল গেইন ট্যাক্স মানে যদি মূলধন, ক্যাপিটাল গেইন মূলধন লাভ কর, সব ডাইরেক্টের মধ্যে পড়ে। ইনডাইরেক্টের মধ্যে ভ্যাট, ভ্যালু এডেড ট্যাক্স, যাকে রিপ্লেস করে জিএসটি 2017-তে, এটা খুব ইম্পর্টেন্ট। 2017-এ জিএসটি আসে। তো জিএসটি কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অপ্রত্যক্ষ কর অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স। এবং এখান থেকে আরেকটা কি মনে রেখে দেবে, অপ্রত্যক্ষ করের এক্সাম্পল কি, কাস্টমস ডিউটি কিংবা এক্সাইজ ডিউটি, আবগারি শুল্ক, এক্সাইজ ডিউটি, এই সব কিন্তু অপ্রত্যক্ষ কর। এই এক্সাম্পলটা মনে রাখলে ডব্লিউপিকেপির জন্য এনাফ। ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, এগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আর জিএসটি, ভ্যাট, কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, এগুলো হচ্ছে অপ্রত্যক্ষ কর। নোট করে নিয়েছো? তো সিবিডিটি, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের বর্তমান চেয়ারম্যান হলেন রবি আগরওয়াল। সিবিআইসি, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সে সঞ্জয় কুমার আগরওয়াল। ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের চেয়ারম্যান অরুণ কুমার সিং। সিএসআইআর এর ডাইরেক্টর জেনারেল হলেন এন কালাইসেলভি। এনটিপিসি, এই এনটিপিসি মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, রেলের নয়, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড যেটা, তার সিএমডি, চেয়ারম্যান ম্যানেজিং ডাইরেক্টর হলেন গুরদীপ সিং। নাবার্ড 1982-তে এস্টাবলিশড হয়, ডিউরিং হুইচ 5-year প্ল্যানিং, মনে রেখে দেবে ডিউরিং 6th 5-year প্ল্যানিং, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে নাবার্ড এস্টাবলিশড হয়। সাজি কেভি হলেন নাবার্ডের বর্তমান চেয়ারম্যান। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, গ্রামের উন্নয়নের সাথে সম্পর্কিত। বর্তমানে আমাদের কততম ফাইন্যান্স কমিশন চলছে যদি প্রশ্ন আসে, কে বলতে পারবে? বর্তমানে হলো 16th ফাইন্যান্স কমিশন। এর আগে আমরা 15th ফাইন্যান্স কমিশন পড়ছিলাম, এখন আমাদের পড়তে হবে 16th ফাইন্যান্স কমিশন। সো অরবিন্দ পানাগড়িয়া হলেন বর্তমান আমাদের 16th ফাইন্যান্স কমিশনার, অরবিন্দ পানাগড়িয়া। এই ফাইন্যান্স কমিশন রাষ্ট্রপতি গঠন করেন প্রতি 5 বছর অন্তর। অর্থ কমিশন কত সংখ্যক অনুচ্ছেদে রয়েছে? আর্টিকেল 280। অর্থ কমিশনের কাজ কি হয়? ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্স রেভিনিউ বিটুইন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে এই যে অর্থের বন্টন, সেটা কিন্তু এই ফাইন্যান্স কমিশনের মাধ্যমে হয়ে থাকে। 5 বছর অন্তর এই ফাইন্যান্স কমিশন কে গঠন করেন? অ্যান্সার হবে প্রেসিডেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। ফাইন্যান্স কমিশনে একজন থাকবেন চেয়ারম্যান, বাকি 4 জন থাকবেন মেম্বার্স। এসএসসির আসা প্রশ্ন যে ফাইন্যান্স কমিশন কনস্টিটিউট অফ 1 চেয়ারম্যান অ্যান্ড হাউ মেনি আদার্স মেম্বার, তো উত্তর হবে আদার্স 4 মেম্বার থাকেন। 1951-তে প্রথম ফাইন্যান্স কমিশন গঠিত হয়েছিল। কবে? 1951-এ। 1951-তে আমাদের প্রথম ফাইন্যান্স কমিশন গঠিত হয়, পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে এখান থেকে যদি আমাদের এই প্রশ্ন করি যে ফার্স্ট ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কে ছিলেন, তাহলে উত্তর হয়ে যাবে ফার্স্ট ছিলেন কে সি নিয়োগী। প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। এন কে সিং লেটেস্ট তোমরা জানো।
তো ফাইন্যান্স কমিশনের ওপর থেকে এই প্রশ্নগুলো পপুলার, এবং ফাইন্যান্স কমিশন 1951-এ গঠিত হয়, এটাও খুব পপুলার প্রশ্ন। কে সি নিয়োগী, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডক্টর ওয়াইভি রেড্ডি ছিলেন 15th ফাইন্যান্স কমিশনের ক্ষেত্রে, সরি ওয়াইভি রেড্ডি 14th ফাইন্যান্স কমিশনে, আর 15-এ ছিলেন এন কে সিং, নন্দকিশোর সিং 15-এ, আর বর্তমান 16 চলছে, অরবিন্দ পানাগড়িয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আমাদের বিভিন্ন যে ডিফেন্স, আর্মি, এয়ার এবং নেভাল, এই বিভিন্ন বাহিনীর প্রধানগুলো জেনে নাও। চিফ অফ ডিফেন্স স্টাফ, বা যাকে আমরা কি বলে থাকি, সিডিএস, জেনারেল বিপিন রাওয়াত ছিলেন আমাদের দেশের প্রথম সিডিএস। বর্তমানকে অনিল চৌহান হলেন বর্তমান কান্ট্রিজ চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস। চিফ অফ আর্মি স্টাফকে উপেন্দ্র দ্বিবেদী, চিফ অফ এয়ার স্টাফ এপি সিং। ভারতীয় বিমান বাহিনী আইএএফ, ইন্ডিয়ার এয়ারফোর্সের মটো কি, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। ভারতীয় সেনা দিবস আর্মি ডে কবে, 15th জানুয়ারি। এই দিনটাকে আমরা কি হিসেবে উদযাপন করি, আর্মি ডে বা সেনা দিবস। চিফ অফ নেভাল স্টাফ, নৌবাহিনীর প্রধান হলেন দীনেশ কে ত্রিপাঠী। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই, মুম্বাইতে সদর দপ্তর। বিসিসিআই এর বর্তমান নতুন সেক্রেটারিটাকে পরীক্ষাতে এইভাবে আসতে পারে, সচিব। আগে এই পদে ছিলেন জয় শাহ, বর্তমান জয় শাহ হলেন আইসিসির চেয়ারম্যান। দুবাই, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটসে আইসিসির সদর দপ্তর। তো জয় শাহ আইসিসির চেয়ারম্যান, আর বিসিসিআই এর প্রেসিডেন্টকে সভাপতি হলেন রজার বিনি, আগে ছিলেন এই পদে সৌরভ গাঙ্গুলি। কেমন লাগলো পর্বটি? তোমরা লাইক এবং কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে, আমি তোমাদের লাইক এবং কমেন্টের অপেক্ষায় থাকবো। আমাদের স্টুডেন্ট হেল্পলাইন নম্বর 9062160801। যদি কারোর ব্যাচের ভ্যালিডিটি শেষ হয়ে থাকে, মন দিয়ে শোনো এই কথাটা, যারা ব্যাচে পড়তে আমরা 1 বছর অর্থাৎ 12টা মাস এক্সটেন্ডের জন্য অনলি সার্ভার কস্টেরও সামান্য অংশ আমরা ছাত্রদের থেকে নিয়ে থাকি। সেটা কত? 1 বছর ভ্যালিডিটি এক্সটেন্ড করতে অনলি ফিজ হচ্ছে 500 টাকা, অর্থাৎ 500 টাকা হচ্ছে তোমার পুরো 1 বছরের ফিজ, যারা 1 বছরের জন্য ইনক্রিজ করবে। এছাড়া আমরা আরও একটা ছোট প্ল্যান রেখেছি, যেটা হচ্ছে 6 মাস। 6 মাসের জন্য কত রাখা হয়েছে ফিজ? 6 মান্থের জন্য 350 টাকা, হচ্ছে 6 মাসের জন্য। তো ব্যাচ ভ্যালিডিটি এক্সটেন্ড করতে এই নম্বরে তোমরা কি করবে? হোয়াটসঅ্যাপ করবে, করে বলবে ব্যাচ ভ্যালিডিটি এক্সটেন্ড করব। তোমাদেরকে কিউআর দেবে, স্ক্যান কোড, সেই কোড স্ক্যান করে নিজের নাম, ফোন নাম্বার, ব্যাচের নাম লিখে সেন্ড করে দেবে আবার এই নম্বরে পেমেন্ট করার পরে। তাহলে দেখবে তোমার কয়েক ঘন্টার মধ্যে ব্যাচের ভ্যালিডিটি ইনক্রিজ করে যাচ্ছে। তো আমরা স্বল্প প্ল্যানই রাখি, 1 বছর মাত্র 500 টাকায় পাওয়া যায়। এছাড়া আমাদের যে নিউ ব্যাচ, নিউ ফাউন্ডেশন, তোমরা যারা নতুন ছাত্রছাত্রী বা বেসিক ক্লিয়ার করতে চাও, এই ফাউন্ডেশন কিন্তু তোমার জন্য চ্যাম্পিয়ন হতে পারে। তাই তোমরা এসএসসি ফাউন্ডেশনে যুক্ত হবে যদি টার্গেট থাকে জিডি কিংবা এমটিএস, কিংবা যদি গ্রুপ ডি আর এনটিপিসি এবছর টার্গেট করো রেলওয়ে ফাউন্ডেশন। কত জানো রেলওয়ে ফাউন্ডেশনের ফিস? 1399 অনলি, যেখানে আমরা লাইভ ব্যাচ হচ্ছে 5 মাস পড়ানো হবে। 5 মাসে এতগুলো টিচারের ফিজ হচ্ছে তোমার মাত্র 1399। এবং এই ক্লাসের কতদিন অ্যাক্সেস থাকবে? 12 মাস তুমি এই ক্লাস অ্যাক্সেস করতে পারবে। তাই দেরি নয়, আজই ভর্তি হয়ে নাও। এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা প্রয়োজনে কন্ট্যাক্ট করতে পারো। আর অ্যাডমিশনের জন্য নতুন যারা অ্যাডমিশন হবে অ্যাপ থেকে সরাসরি হও, আর ভ্যালিডিটি এক্সটেন্ডের ক্ষেত্রে এইভাবে তোমরা করতে পারো। ভালো থেকো সবাই, ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী দিনে। আর যাদের মনে হচ্ছে আমি এসএসসি রেল এক্সাম দেবো, তবে আমার বেসিক ক্লিয়ার কিংবা আমি 2.0 3.0 পড়ে রেখেছি, আমার একটু হলেও বেসিক জানা আছে, তাহলে তুমি প্র্যাকটিস ব্যাচ করো, যেখানে আমরা বিগত বছরের প্রশ্ন করিয়েছি, সমস্ত বিষয়ের ক্লাস লাইভ প্লাস রেকর্ডেড। এটা কিন্তু আমাদের অ্যাপে অ্যাজ এ রেকর্ডেড ব্যাচ হিসেবে অ্যাভেলেবেল, খুব অল্প প্রাইজে এই 4টে সাবজেক্টকে আমরা ইনক্লুড করেছি। অর্থাৎ লাস্ট চান্স যাদের, আমি বারবার বলছি, অনলি প্র্যাকটিস করতে চাও, বেসিক ক্লিয়ার, তোমরা কিন্তু এই ক্লাসটা জয়েন করতে পারো। সমস্ত পেইড ব্যাচ নিতে পেইড কোর্সে ক্লিক করবে, তারপরে যে ব্যাচটি নিতে ইচ্ছুক তার উপরে ক্লিক করে বাই নাও বাটনে ক্লিক করবে। এখান থেকে পেমেন্ট সম্পন্ন করলে ভর্তি হয়ে যাবে। ভর্তি হয়ে গেলে কোথায় খুঁজে পাবে? এখানে মাই কোর্স আছে, এর মধ্যে তুমি ব্যাচ দেখতে পাবে। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং প্লেলিস্টে আমার আরও অনেক সুন্দর সুন্দর ক্লাস আছে এক্সাম ওরিয়েন্টেড, সেই ক্লাসগুলি দেখবে, তোমার প্রিপারেশনে অনেক বেশি হেল্প হবে। থ্যাংক ইউ।